নিউ ইয়র্কে আসতে পছন্দ করেন, সবার সাথে কথা বলতে, একসাথে সিনেমা দেখতে খুবই পছন্দ করেন এবং উনি বলেছেন খুব ব্যক্তিগতভাবে খুব মিস করছেন এই সন্ধ্যাটা। আমরাও খুবই দুঃখিত যে সাথে সশরীরে পাইনি। তবে বায়োস্কোপ ফিল্মসের আরেকজন অন্যতম কর্ণধার নওশাবা রশিদ, তিনি আজকে এসেছেন, সকালেই পৌঁছেছেন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে, এবং সাথে আরো দুজন যুক্ত হয়েছেন। যেহেতু সাকিব খানের ফিল্ম, তারা খুবই গভীরভাবে সাকিব খানের সাথে সম্পর্কিত, এ কারণে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু বাস্তব ফিল্মসের সাথে আপনাদের অনেকের পরিচয় ব্যক্তিগতভাবে আমারও পরিচয় আছে আপনাদের মতোই, সেই জায়গা থেকে 50টি ফিল্ম তারা দেখিয়েছে। আপনারাও একটু আসেন, একটু যদি বসি। হ্যাঁ, এগুলো যদি আপনারা একটু ঘুরিয়েও নিতে চান একটু ঘুরিয়ে নিয়ে আমরা বসি, সমস্যা হবে না। আচ্ছা, একটু যদি বসি, যদি ওনাকে হেল্প করি। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে কথাটা বলবো না, আপনারা বলবেন বেশি। কিন্তু আমার মনে হয় আজকে বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে একটু বক্তব্য শুনে আমরা আপনাদের কাছে চলে যাবো এবং আপনাদের কথা শুনবো। তারপর আর কিছু আগেটা দেখাবো। তাহলে একটু লাইটটা অফ করি। শুরুতেই আমরা একটু ভিডিও চিত্রের মাধ্যমে একটু প্রমোশনালটা দেখবো, তারপর একটু আমরা কথা শুনবো বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে। একটু লাইটটা যদি অফ করে দেন। অল লাইট হ্যাঁ, আর কিছু সব অনুপ আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। Welcome to the show. Session. বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতই দুঃখে পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে।
গল্পে তুলে টানবে না, গল্পে বড় হয়ে যাবে তো। ধন্যবাদ। দেখছিলেন কিছু অংশ বিশেষ এবং সাকিব খান এবং জয়া আহসান অভিনীত তাণ্ডব এই সিনেমাটি 13 তারিখে নিউ ইয়র্ক সহ আমেরিকার বেশ কয়েকটি শহরে মুক্তি পেতে যাচ্ছে এবং এই সিনেমাটি নিউ ইয়র্কে কিউ গার্ডেন সিনেমাতে আপনারা দেখবেন এবং একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, সবকিছু জানিয়ে দেবেন। এবং একই সাথে আমি জানাতে চাই যে এটি রায়হান রাফির ফিল্ম। আমি নওশাবা রুবনা রশিদ আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি বিষয়ে বিস্তারিত বলার জন্য, তারপর আপনারা প্রশ্ন করতে পারবেন নিশ্চয়ই। শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের সাথে সম্মিলিত হতে পেরে খুব আনন্দিত বোধ করছি, কারণ এটা আমাদের জন্য একটা মাইল ফলক আমরা যে রিচ করেছি। কিন্তু অফকোর্স আমার স্বামী, আমার পার্টনার ইন বায়োস্কোপ অ্যান্ড লাইফ, তাকে খুবই মিস করছি। যেটা স্বামী ভাই বললেন যে অ্যাকচুয়ালি ওনার অসুস্থতার কারণে ওনার দেড় বছর খানিক আগে পেসমেকার বসাতে হয়েছিল হাতে, তো কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে। সেজন্য ডাক্তার ওনাকে লং ডিস্টেন্স ফ্লাই করার জন্য অনুমতি দেননি, এখন অনেক টেস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যে কারণে আমরা অলমোস্ট রোজারিদের কোনো ফিল্ম তুলতে পারিনি, মানে তুলতে পারার কথা ভাবছিলাম না, কারণ ওনার মানে মার্চের 28 তারিখ পর্যন্ত টেস্ট হচ্ছিল। যাই হোক, আল্লাহ রহমতে এখন কোনো সার্জারি লাগবে না, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। রাজ খুবই দুঃখিত যে আপনাদের মাঝে সে আজকে একসাথে হতে পারেনি, কিন্তু তার অর্ধাঙ্গিনী হিসাবে আমি তার জায়গাটা নিলাম, কারণ আপনাদের বেশিরভাগ সকলের সাথে আমার পরিচয় আছে। আমার মনে আছে আমাদের নিউ ইয়র্কের প্রথম সিনেমা দেখিয়েছিলাম আমরা 2017 সালের ডিসেম্বরে, ডুব সিনেমা, মোহাম্মদ সরওয়ার ফারুকী ডুব সিনেমা, যেখানে ইরফান খান বাংলা শিখে অভিনয় করেছিলেন। সেটা বোধহয় প্রায় দুটো স্ক্রিনিং হয়েছিল। তখনকার সময়টা ডিফারেন্ট ছিল, তখন আমরা হল ভাড়া করে একটা কি দুটো স্ক্রিন করতে পারতাম পরে শহর। কিন্তু 2018 সালের পর থেকে দেবী, যেটা জয়া হাসানের নিজস্ব সিনেমা ছিল, তার প্রোডাকশন সিনেমা থেকে আমরা জামাইকা মাল্টিপ্লেক্সের 5 সপ্তাহ চালিয়েছিলাম দেবী সিনেমাটা, এবং তারপরে জয়া হাসানকে আমরা সবাই মিলে একটা সাকসেস পার্টি করেছিলাম। আমি জানি মেহের ভাই অনেকেই যারা আজকে উপস্থিত আছেন সেই নভেম্বর 2018 সালে আমাদের সাথে উপস্থিত ছিলেন। তো আপনাদেরকে সেই কারণে আমার থেকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বাস্তব ফ্রেন্ডসের সাথে থাকার জন্য। এবং আজকে একটা বিশেষ দিন যেটা বলছিলাম যে আমরা হাঁটি পাপা করে সেই ডুব সিনেমা থেকে, ডুব আমাদের 3 নম্বর ফিল্ম ছিল ইন দ্য কান্ট্রি, নিউ ইয়র্কের প্রথম ফিল্ম। আমরা আজকে 50তম ফিল্মে পদার্পণ করছি, যেটা একটা বিশাল ব্যাপার। তার মধ্যে 1.5 বছর সব সিনেমা দেখানো বন্ধ ছিল প্যান্ডেমিকের মধ্যে। সো মানে 8 বছরে আমাদের অনেকখানি পথ চলা হয়েছে। সেই দেবী সিনেমার সফলতার পরে আমরা রায়হান রাফি পড়ান দেখিয়েছি, যেটা 3-4 সপ্তাহ চলেছে কন্টিনিউয়াসলি। জামাইকা মাল্টিপ্লেক্সে দামাল দেখিয়েছি রায়হান রাফি, সুরঙ্গ, তুফান এবং তাণ্ডব। আমরা রায়হান রাফির এটা আমাদের 6 নম্বর ফিল্ম হবে। হি ইজ দ্য ওয়ান ডিরেক্টর যাকে আমি ম্যাজিশিয়ান বলি। রাজ calls him Christopher Nolan of Bangladeshi film star. He seems to have the formula, to have the right, for the right formula for magic. এটা একটা সিনেমাকে সাকসেসফুল করে। এবং আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, আমরা শাকিব খানের, এটা আমাদের তার 4 নম্বর ফিল্ম। আমরা তার গরু সিনেমাটা দেখেছি, তারপরে আমরা তুফান দেখেছি,
গত জুলাইতে, দরদ দেখেছি গত নভেম্বরে, এবং এটা আমাদের শাকিব খানের 4 নম্বর ফিল্ম। এবং মানে প্রত্যেকটা সিনেমায় আমার কাছে মনে হচ্ছে এখন তাকে নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরে একটু পিয়াল, তার ড্রেস আপ, তার গেট আপ, আমাদের সাথে জানা আছে যে তার বিশাল ফলোয়ার, ভক্ত, এবং তার ব্লগ আছে, হাজার হাজার সাকিবিয়ান তার সমস্ত ইলেকশনে। সো বাট বায়োস্কোপ ফিল্মস এর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য। জিকু ভাই মিলা আছেন, যারা এগেন আমাদের সাথে সেই 2018 সাল 2017 সালে গেছে। প্লিজ হ্যাভ এ সিট, ওদিকে কিন্তু সিটস আছে, এদিকেও বসতে পারেন। আমরা কি রাজধানীতে ইয়েতে আছি, এখনো আছে? ঠিক আছে, হয়তো একটু টেকনিক্যাল ইয়ের জন্য আমরা ইয়ে করবো। তো আপনারা, আমরা কিছুক্ষণ একটু জাস্ট আলাপ করবো আমাদের পথযাত্রা নিয়ে। একটা কেক আছে, ওটা কি একটু উপরে নিয়ে আসবে? মানে আর 15 মিনিট পরে আনলেও হয়, 15-20 মিনিট পরে। ঠিক আছে, আমরা মানে সেটা আমার সামনে রেজাল্ট হবে আফটার ডিনার, কিন্তু কারণ এটা আমাদের একটা স্পেশাল অনুষ্ঠান যেটা বলছি, এবং আপনারা আমাদের সাথে থাকতে পারছেন দেখে খুব ভালো লাগছে। এটাই আমেরিকার মধ্যে আমাদের প্রথম প্রেস কনফারেন্স। রাজ আহমেদ, বিকজ হি ক্যানট ফ্লাই টু নিউ ইয়র্ক, হি ইজ গোনা ড্রাইভ টু LA, ওখানে একটা প্রিমিয়ার হবে একই সময়, ফ্রাইডে 13 তারিখ, ওখানে সন্ধ্যা 7টার সময়, আমাদের এখানে সন্ধ্যা 8টার সময়। আপনাদের সকলকে, আমাদের সমস্ত প্রেসের ভাই বোনদেরকে আমার নিমন্ত্রণ রইল। আমাদের গেস্ট আপনারা 8:30 শোটা দেখবেন। The good news is the 8 o'clock show is sold out at Kew Gardens. আমাদের 3টে শো ছিল প্রত্যেক দিন, 1:30, 4:45, 5:30 এবং 8টা। 8 o'clock show is sold out, so Kew Gardens has added another 8:15 show. আমি ওনার প্রায় 25-30টা টিকিট কিনে রেখেছি, আমরা সবাই মিলে একসাথে দেখবো বলে, এবং সেটাতে আপনাদের আমন্ত্রণ রইল। এবং আরো অনেক ঝলক চমক থাকবে যেটা আমরা করবো। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এখানে শাকিব খানের মাস্ক পরা এবং বিভিন্ন রকমের লোক। এখানে তুফান সিনেমা তাকে অ্যাক্টরকে দেখেছি, দরদ সিনেমা অ্যাক্টরকে দেখেছি, এবার আমরা নতুন ভাবে তাকে পাবো। ও অনেক বছর পরে আমাদের আরেকজন নন্দিত অ্যাক্টর জয়াসান তার সাথে অ্যাক্টিং করছে, এবং এখানে সেই রায়হান রাফি, সেই চমক, ম্যাজিক, সব ধরনের ইন্টারেস্টিং ডিরেকশন থাকবে। এবং মানে এই সিনেমাটা আমি দেখছি, মানে স্টারের যেটাকে বলা যায়, মানে শাকিব খান তো আছেনই আমাদের মেগাস্টার, তার সাথে জয়াসান অনেক বছর পরে সেই প্রেম কাহিনী 1 and 2 এর পরে অনেক বছর অ্যাক্টিং করছেন অ্যাজ দ্য জার্নালিস্ট। হ্যাঁ, কিন্তু তার লাভ ইন্টারেস্ট হচ্ছে সাবিলা নূর। তার সাথে আমরা দেখতে পাবো আফজাল হোসেন ভাই, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, পিকচার্স এখানে সবাই না, ওটা তো পরে, বাট FS নাঈম, ফজলুর রহমান বাবু, রোজি সিদ্দিকী, এরা মানে মেইন অনেকগুলো ক্যারেক্টার্সে আছেন, এবং ক্যামিও রোলে কতগুলো চমক আপনারা পাবেন। সেটাতে মামুনুল ইমন আছেন, সিয়াম আহমেদ আছে, এবং আপনার নিশো থাকবেন। সো there's a lot of surprises and twists and turns যেটা usually রায়হান রাফির ফিল্মে আমরা পাই। তো যাই হোক, আমি জানি আপনাদের হয়তো অনেক প্রশ্ন আছে, সেটা আমি আবার সবাইকে অভিনন্দন এবং ওয়েলকাম জানিয়ে আমার মানে একটু প্রশ্ন উত্তর সেশন, আপনারা প্রশ্নগুলো করবেন। আমি তানভীর তারিখকে একটু আহ্বান জানাচ্ছি এখানে আসবার জন্য। এই ডিজিটাল কনসাল্টিং পার্টনার কোলাহল, সেটির প্রধান। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে প্রশ্ন, যে কেউ আপনারা প্রশ্ন করতে পারেন, নশবার রশিদ তিনি প্রশ্ন উত্তর দেবেন। এবং আমরা মনে খুব ফর্মালি মানে না যে ঘরোয়া বৈঠকের মতো যাই। এখানে আমি বলেছি যে পিয়াল এবং ফারজানা কেন আছেন, কারণ এই ছবির সাথে এবং শাকিব খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুণভাবে সম্পৃক্ত। আর আমার সম্পৃক্ততা সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই। বায়োস্কোপ ফিল্মস এবং রাজ আহমেদ বা রুবনা ভাবিজের সাথে এই 50টা ছবির বলতে হয় 20 থেকে 25টা ছবির যে কোনো কনসালটেন্ট কিংবা ঢাকা থেকে যোগাযোগ করা, কোন ছবিটা নেওয়া যায়, কিভাবে পরিচালক, এই কাজটা আমি একদম মানে অবৈতনিক ভাবে এবং একদম অ্যাজ এ ব্রাদার হিসেবে আমি কাজটা করে আসছি। এবং এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয়
এবং এই সাথে আমি এটা নিয়ে লেখাও লিখেছি। সো এবারের অফিসিয়ালি কোলাহল আমার প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসেবে এই তাণ্ডবের সাথে সম্পৃক্ত এই ওভারসিজ মার্কেটিং এর ক্ষেত্রে। এই জন্য আমি জাস্ট অফিসিয়ালি সম্পৃক্ত হলাম, বাট আমি বাস্তবের সাথে দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা। কিন্তু আমি আজকে প্রশ্নতে যাওয়ার আগে ছোট করে অনুমতি নিয়ে একটু পিয়াল এবং ফারজানার কথা শুনতে চাই, কারণ তাদের জার্নিটা অন্যরকম। আমি মনে হয় তাদের মুখ থেকে একটু শুনি। পিয়াল। সবাইকে আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন বোধহয়, কারণ আমি আগে এখানেই থাকতাম, বাট লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশে আছি। আমি লাস্ট বাংলাদেশে যাওয়ার পর থেকে কিন্তু সাকিব খানের সাথেই কাজ করা হচ্ছে। ওর যত স্পেশাল ড্রেস গুলো করা হয় আপনারা দেখেছেন, যত হিট ড্রেস দেখেছেন আপনাদের দোয়ায় ওগুলো আমারই করা কস্টিউম গুলো। আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিনা নূর এবং সাকিব খান আছে। তো আপনারা এইটাই কিন্তু ওদেরকে প্রথম না, আমি গত বছর সাকিব খানকে একটা ফ্যাশন শো করেছি, সেটাতে আমি সাবিনা নূরের সাথে কিন্তু জুটি করে আমরা কিন্তু একসাথে সাবিনা নূর এবং শাকিব খানকে আমি উপস্থাপন করেছি। সো আমি ক্রেডিটটা নিতে চাই যে প্রথম আমি প্রথম এই জুটিকে সবার সামনে এবং মঞ্চে আমি প্রেজেন্ট করেছি, এবং পরবর্তীতে ও ছবিটা সাইন করেছে। সো আমার আরো ভালো লাগছে যে তার মানে সবাই পছন্দ হয়েছে জুটিটা স্টেজে, যে কারণে ছবিটা হাতে নিতে পারছে। সো এই ছোট ছোট ক্রেডিট গুলো আমি অবশ্যই নিব। আর আপনাদের দোয়ায় আগামীতে আরো কাজ আসছে, আশা করি যে আরো সুন্দর কাজ, আরো ভালো কাজ আমি দেখাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা সম্পর্কে একটু বলি যে এখন গত অনেকগুলো বছর ধরে শাকিব খানের ছবি কিভাবে মার্কেটিং হবে, এবং এই ছবিটা নিয়ে আফরান নিশো সহ অন্যান্য ক্যামিও নিয়ে যেই তুল কালাম হলো, এবং পরবর্তীতে যে ছবিটা আমরা পেলাম মিডিয়াতে, এটা মূলত ফারজানার দাবির সূত্রে। আমি একটু ওই ঘটনার সূত্রে আমি একটু জানতে চাই তাণ্ডব এবং শাকিব খানের ছবির সাথে ফারজানার সম্পৃক্ততা নিয়ে প্লিজ। সবাই মোটামুটি জানে যে আসলে ফারজানা শাকিব খানের সাথে কিভাবে সম্পর্কিত বা সিনেমার সাথে। বাট আমি প্রথমেই আগে ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই বায়োস্কোপ ফিল্মসকে, আর এবং আরো বেশি ভালো লাগছে যে শাকিব খানের তাণ্ডব দিয়ে তাদের আসলে হাফ জার্নি, হাফ সেঞ্চুরি তারা পূর্ণ করলো। 50তম, এটা আসলে কংগ্রাচুলেট। আমি রাজনীতি ভাইকে ভীষণ মিস করছি। সিনেমার ফেরিওয়ালা আমি তাকে সবসময় বলে থাকি নিয়ম, আমি মানুষকে ভীষণ রেসপেক্ট করি, ভালোবাসি। তো এটা আসলে বরাবরই ভালো লাগে যখন স্পেশালি বাস্তব কোনো সিনেমা নিয়ে আসে, সেটার মার্কেটিংটা অন্যরকম ভাবে তারা করে, আমার ভীষণ ভালো লাগে। আর এই মুভিটা নিয়ে তাণ্ডব নিয়ে আসলে সম্পৃক্ততা নতুন করে হওয়ার কিছু নেই। শাকিব খানের যেটাই আসুন সেখানে ফারজানা থাকবে, এটা একটা অবধারিত ব্যাপার। আর তাণ্ডবটা আসলে এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স থ্রিল এরকম একটা জনরার সিনেমা, এবং আমরা যেটা দেখলাম টিজারে অসম্ভব ভাবে নতুন ভাবে একটা শাকিব খান আমাদেরকে ধরা দিয়েছে, যেটা বরাবরই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং একজন শাকিবিয়া হিসেবে আমি বরাবরই অনেক বেশি গর্ববোধ করি যে এরকম একজন মেগাস্টারের ভক্ত আমরা। তো আশা করি সবার অনেক ভালো লাগবে। কিংবার্টন সিনেমাতে আপনাদের বলবো যে প্রত্যেকটা মানে শো অলরেডি হাউসফুল এবং আরো নতুন শো অ্যাড করা হয়েছে, তার মানে দর্শক আগ্রহের জায়গাটা তাণ্ডব কিন্তু একদম পুরো ফুলফিল করে ফেলেছে, মিট আপ করে ফেলেছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই তাণ্ডব দেখতে আসুন, দারুণ দারুণ দারুণ। এই শাকিব খানে আবার মুগ্ধ হতে হবে। থ্যাংক ইউ। আমি একটু মঞ্চে এখানে আমাদের লাখ সুন্দরী মীরা হোসেন আছেন, একটু চাইবো একটু একটা ছবিটাও থাকুক, এবং তিনি যদি কিছু বলেন প্লিজ আমি একটু অনুরোধ করবো মীরা পাকে একটু মঞ্চে। I'm sorry, আমি একটু অসুস্থ আছি, আমি করে আছি আমি যেটা করেই বলি, সমস্যা তো নাই। আর তাণ্ডবের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি দেখতে যাবো। আর থ্যাংক ইউ ভাবে আমাদের করার জন্য। আমি অসুস্থ ছিলাম, শুধুমাত্র রাম ভাই টেক্সট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে, এই কারণে আমার এখানে আজকে আসা। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার চলে যেতে হবে, বাট আই উইশ অনেক ভালোভাবে আমরা সবাই একসাথে দেখতে যাবো, এনজয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড পিয়াল ভাই, ড্রেস আমার জন্য বানাতে হবে। থ্যাংক ইউ।
He loved the outfit that he wore in Berin প্রথমত। এটা কি আপনার তোমারই করা ছিল? আবার হচ্ছে এটা আপনার দেখছেন শাহরুখ খান করে যে কপি করেছে সেইটাই আমার অসাধারণ। আমরা এবার একটু ইয়েতে যাই, আপনারা শুধু প্রশ্ন নয় মতামত দিতে পারবেন, এবং একই সাথে যেহেতু 50তম ফিল্ম এবং আপনারা সবসময় সাথে ছিলেন, আছেন, থাকবেন, আমরা একটু কেউ শুরু করতে পারি আমাদের। আমি একটা শিওর শাকিব খানের আমি রিসেন্ট কয়েকটা ছবি দেখেছি, দেখেছি ছবির কাহিনীগুলো ভারতের ছবির কপি মিলে গেছে। কেন এর বাইরে কি আমরা বেরোতে পারবো না? নিজেদের কোনো কাহিনী, বাংলাদেশে এত কাহিনী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, অনেক কাহিনী, আমরা কেউ নিজেদের কাহিনীতে ছবি করি না। শাকিব খান অনেক মেগা স্টার, কিন্তু যখন ছবিটা দেখি, দেখার পরে দেখি যে এই ছবিটা তো আমি ভারতের এই মুভিতে দেখেছি, এ থেকে আমরা কবে বেরিয়ে আসবো? পোশাকেও আমরা সেই কপি দেখি, এটা থেকে উত্তরণের পথ কি? পোশাকের ব্যাপারটা পিয়াল বলতে পারবেন। পোশাকেরটা আমি বলি। হ্যাঁ, আপনারা দেখেছেন শাকিব খানের ড্রেসটা কিন্তু শাহরুখ খান কপি করেছে, তো পোশাকটা আমরা কখনোই আমরা আগে আছি, এটা আমাদের একদম হিস্ট্রিতে আছে যে শাকিব খানের ড্রেস শাহরুখ খান কপি করেছে ভাইয়া, একদম। হ্যাঁ, প্রথম বলেছে শাকিব খান তার লিডার ছবিতে, তারপর শাহরুখ খান করেছে, আমাদের কেন করেছে? আমি কিন্তু মানে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, এরকম আপনার একটা অভিযোগ যে অনেক আমার কোনো অভিযোগ না, আমার অভিজ্ঞতা বললাম, অবজারভেশন। হ্যাঁ, যে কিছু তামিল বা কিছু মানে বলিউডের ফিল্মের কপি মনে হচ্ছে আজকাল। অ্যাকচুয়ালি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার আজকাল, মানে এই যে কদিন আগে আমরা টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখলাম, এটা বোধহয় তার 8 কি 9 নম্বর মিশন ইম্পসিবল, তো আমরা দেখতে গেলাম ইউনো অ্যাকশন অ্যাডভেঞ্চার। সেই তখন থেকে আমার মনে আছে দ্য ফার্স্ট মিশন ইম্পসিবল ওয়াজ নিউ ইয়র্কের একটা সাবওয়ে, একটা মেট্রো থেকে বোধহয় জাম্প করা, ভীষণ ট্রেনিং ছিল যে পড়ে যায় কিনা, তারপর বুর্জ খলিফা থেকে ইয়ে করা, ইউনো থিংস লাইক দ্যাট। নাও সবকিছু তো আর কপি করা সম্ভব না, মানুষ ক্যান বি ডিরেক্টরস অর আদার ফিল্ম মেকার্স ক্যান বি ইন্সপায়ার্ড। আমি একজনের পোস্ট দেখলাম, এটা ফেসবুকে, আমার এই মুহূর্তে ওটা সামনে নেই, যে শাহরুখ খানের প্রায় 15 থেকে 20টা ফিল্ম যেটা কিছু হলিউড কিংবা বলিউড মানে হলিউড মুভিজ থেকে বা তামিল মুভিজ থেকে ইন্সপায়ার্ড। তো people can take good ideas from both, you know. আমাদের অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো গল্প হচ্ছে এবং আমাদের অনেক আর্ট হাউস ফিল্মসও কিন্তু বায়োস্কোপ ফিল্মস দেখিয়েছে। আমরা যদি ইউনো মানে ফাগুন হাওয়ায় বলে 1952 সালে ভাষা আন্দোলনের উপর একটা ফিল্ম ছিল, সেটা আমরা দেখিয়েছি। আমাদের দাবান দেখেছি মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশের ফুটবল লিগের উপরে যারা ফান্ডরেজ করতো আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, এবং তারপরে 71 সেই সব দিন মেহেদী হকের পরিচালিত। এরকম কিন্তু আমরা অনেক রকমের ফিল্ম দেখেছি যেটা হয়তো কমার্শিয়ালি তো সাকসেসফুল হয়নি, কিন্তু ইট টেলস একজন বাঙালির গল্প। এবং আমাদের যে ওঠা পড়া এবং মানে অনেক রকমের চ্যালেঞ্জ, সেসব মানে সো অনেক রকমের গল্প আছে। আমাদের প্রিয় মালতী তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইট কেম টু চরকি টু সুন, যেটাতে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন মেজাবিন এবং তাদের প্রডিউসার, ওর হাজবেন্ডের কোম্পানি, আপনার এই কোম্পানি। কিন্তু মানে একটা ব্যাপার হচ্ছে যে অ্যাক্টর মানে একটু হ্যান্ডসাম, টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, মানে ফাইট করতে পারেন, তার প্রতি একটা হয়তো ডিমান্ড হয় তার সাকিবিয়ানদের থেকে যে ওনার ফিল্মগুলো কিছুটা অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার এই টাইপের হবে। আমি যতদূর জানি আমাদের গত 5ই অগস্ট যেসব ঘটনা হয়েছে তার থেকেও কিন্তু কিছু আইডিয়াস এখানে নেওয়া হয়েছে, আবার গণজাগরণ এবং প্রতিবাদ প্রতিরোধ এই টাইপের ব্যাপার। সো অনেক আইডিয়াস কিন্তু আমাদের একেবারে যেগুলো বাংলাদেশে হয়েছে রিসেন্টলি সেগুলো থেকে নেওয়া হয়েছে। সো আমি সেটা হচ্ছে আপনি শেষ করেছেন? হ্যাঁ, মানে আমার মানে অ্যান্সারটা ওটাই হবে যে আমি একজনের উত্তর দেখেছি যে শাহরুখ খানেরও 15-20টা ফিল্ম হলিউড এবং বিভিন্ন দেশের মুভি থেকে অনুপ্রাণিত হয়েছে। সো আই উড সে ইটস আ কপি, ইটস আ ইন্সপিরেশন, এবং অনেক বাট তাছাড়াও অনেক অরিজিনাল গল্প বার হচ্ছে। সেটা হচ্ছে যে আমার না, এটা লাগবে না, অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে
বলিউডের সিনেমার জন্য যেমন বাংলাদেশি বলিউডের সিনেমাটা আমেরিকা যদি ডিস্ট্রিবিউট করা হয় অনেক আমেরিকান দর্শকও দেখে, আমাদের বাংলা দর্শক আমাদের যে বাংলা সিনেমাগুলো শুধু কিন্তু বাংলাদেশি দর্শকরাই না দেখে। তো এমন কিছু আপনারা চাইবেন যে এমন কিছু সিনেমা নির্মাণ হোক যেখানে বাংলাদেশি দর্শকের পাশাপাশি অন্য কমিউনিটির দর্শকরাও সেটা হলে যাবে। একটু কথা বলি, সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন বা অবজারভেশন আছে বাস্তব ফিল্মস ওইভাবে উত্তর দিতে পারে না। তারপরেও আমরা কি কয়েকটি প্রশ্ন একবারে নিয়ে নেবো? আমি যেটা বলছি যে আমাদের এই পথ চলার জার্নি কিন্তু 50টা সিনেমা, রাইট? গত 8 বছরে আমরা এখানে অমিতাভ রেজা চৌধুরী রিক্সা গাড়ি দেখিয়েছিলাম, যেটা কিন্তু একজন আমেরিকান প্রডিউসার করেছিলেন। ওটা আমেরিকান প্রোডাকশন ছিল, সেই জন্য যে ভার্সনটা আমরা রিক্সা গাড়ির আমেরিকায় দেখেছি সেটা ওয়াজ ডাবড ইন ইংলিশ। যদি আমরা একটা রিক্সাওয়ালা, তারপর মহিলা রিক্সাওয়ালা, মানে একটা ছেলে সেজে রিক্সা চালিয়েছে তার ফ্যামিলি চালানোর জন্য, তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ওর কথা ওর মুখে আমরা ইংরেজি শুনে অনেকে হয়তো বিচলিত হয়েছেন। এই সিনেমাটার দুটো ভার্সন ছিল, একটা ইংরেজি ভার্সন, বাংলাদেশে দেখানো হয়েছে বাংলা, যেটা বাংলায় ডাব করা। এবং আই ক্যান টেল ইউ, আমরা 2022-এর মে মাসে এটার প্রিমিয়ার করি নিউ ইয়র্ক শহরে, খুবই বনেদি একটা থিয়েটারে, অ্যাঞ্জেলিকা থিয়েটারে। সেখানে আমাদের 300-র বেশি, প্রায় 350 দর্শক হয়েছিল। উই ইনভাইটেড, মানে সেই বছরটা আমাদের 50তম, বাংলাদেশের 50তম পূর্তির জন্য অনেকেই আমাদের দেশের কিছু মিনিস্টার অনেকেই এসেছিলেন, অনেকেই গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এবং পুরো টিম ছিলেন রিক্সা গার্লের। 100 জনের বেশি বিদেশি ছিল, মানে দর্শক ছিলেন, যারা বাংলা ভাষী নন। তারা মানে এসেছিলেন প্রডিউসারের আমন্ত্রণে। আমরা টিকিট সেল করেছিলাম, মানে প্রিমিয়ারে we have 150+ invited guests. আমি জানি আমাদের শারমিনা সিরাজ আমাদের জাস্ট জয়েন, she was our MC at that event. So অর্ধেকের কাছাকাছি 300 জনের মধ্যে অ্যাটলিস্ট 150 জনের মতো ছিলেন বিদেশি ভাষী। এবং আমাদের অনেক সিনেমায় এটা অ্যাকচুয়ালি রাজার আমার একটা স্বপ্ন যে if we can have a crossover cinema, বাংলাদেশে যেটা নির্মিত হবে, ধরেন প্যারাসাইট মুভিটা যেটা অস্কার পেয়েছে, কোরিয়ান ফিল্ম, ইটস মোটামুটি সব বেশিরভাগটাই কোরিয়ান, ইটস জাস্ট সাবটাইটেল, and it got the Oscar for that year. আমাদের স্বপ্ন হচ্ছে একসময় আমরা যদি কোনো বাংলা ফিল্ম, যেটা ইরানি ফিল্মও আজকাল অনেক অস্কার নমিনেটেড হচ্ছে, যেটা যদি আমরা ওইভাবে ক্রসওভার ফিল্ম হিসাবে আমাদের ফিল্মটাকে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে প্রতিবেদন করতে পারি, দ্যাট উইল বি আমাদের সবচেয়ে বেশি পাওয়া। কারণ আপনারা জানেন আমরা ফিল্ম ভালোবেসে দেখাই, আমরা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপারটা দেখি না। আমরা অনেক ফিল্ম তুলেছি যেখানে আমাদের হয়তো কোনো লাভই হয়নি, লোকসানই হয়েছে, কিন্তু আমরা বিকজ আমরা বাংলাদেশের ফিল্ম চলচ্চিত্র একটা সার্টেন লেভেলে পৌঁছাতে চাই, আমরা সেই জন্য ওই পথযাত্রায় আমরা চলছি। বেশ কয়েকজন প্রশ্ন করবেন, সাইদ ভাই, সাগর ভাই, আর আমরা কি প্রশ্ন একবার আপনি অবজারভেশন করবেন। আমি এখান থেকে পেছনে আসতেছি, আপনার তিনজন একসাথে। হ্যাঁ, সাগর ভাই বলেন, তারপর আমি সাইদ ভাইয়ের কাছে আসতেছি। আপনার অভিনন্দন যে হাফ সেঞ্চুরি হয়েছে, যে উত্তর আমেরিকা পরিবার নিউ ইয়র্ক 50 আপনার প্রশ্ন, আপনার বক্তব্য যেটা এসেছে যে বাংলাদেশের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে তুলে ধরছেন আপনারা, বা আপনি নিজেও বললেন যে আপনাদের এই ছবিগুলি প্রদর্শন করতে গিয়ে আপনাদের অনেক সময় লস হয়েছে, কিন্তু একটি কথা মানুষের জানারও আছে বা নানা গুঞ্জনও আছে যে আপনার এই 50টা ফিল্ম আনতে গিয়ে রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা আর্থিকভাবে আপনারা পেয়েছেন কিনা, যদি সে ফ্রম দ্য বিগিনিং থেকে পেয়ে থাকেন। এই যে রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে এখন, যে আপনারা কোনো ধরনের প্রণোদনা বা কোনো কিছু পাচ্ছেন কিনা কালচারাল মিনিস্ট্রি বর্ণনা, কারণ এটা নিয়ে নানা কথা আছে, যদি আপনি একটু না, সেটা হয়তো ফিল্ম বানাতে গেলে অনুদান পাওয়া যায়। অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমরা একটা পয়সাও পাইনি বাংলাদেশ সরকারের কাছ থেকে। এটা পুরোপুরি আমাদের পার্সোনাল অ্যাসেটস দিয়ে চালানো গত 50টা ফিল্ম, এবং আমি বলতে পারি যে 50টা ফিল্মের মধ্যে
উল্লেখযোগ্য যেগুলো ভালো করেছে এবং গত 2-3 সপ্তাহের বেশি চলেছে নিউ ইয়র্কে, সেগুলো হবে প্রথম 2018 সাল থেকে দেবী, তারপরে রায়হান রাফির পরাণ বা তার দামাল, মানে 2 সপ্তাহের বেশি চলেছে প্রহেলিকা এবং 1971 সেই সব দিনও। তারপরে সুরঙ্গ, রায়হান রাফির সুরঙ্গ, তুফান, তাণ্ডব চলবে আশা করি। আমি অলরেডি কনফিডেন্ট এটা 3টা সপ্তাহ চলবে। বাট সোটা কোনো অনুদান কখনো পাইনি, এবং আমরা যদি কখনো প্রোডাকশনে যাই আমরা আশা রাখবো হয়তো আমরা যদি প্রডিউস করি হয়তো পাবো, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাই। সাইদ ভাই বলো। জি বল। অভিনন্দন আবারও 50 এটাকে যদি আপনি 75 100 নিয়ে যেতে আমাদের যে জেনারেশন এদেরকে আকৃষ্ট করার জন্য বাংলা মুভি দেখানোর জন্য। ধন্যবাদ। আমরা এই 50th দেখলাম, এখন যদি 75 অথবা আরো এগিয়ে যেতে চান তাহলে আমাদের যে জেনারেশন এখানে গ্রো আপ হচ্ছে তারা কিন্তু, আমি যেমন আমার 30 years old সান আছে, সে আমার সাথে যায় না, সে ইন্ডিভিজুয়ালি যায়। আপনারা কি ওই যে একটু আগে একটা কথা প্রসঙ্গে বললেন 25-30টা টিকিট আমি রেখে দিয়েছি আপনাদের সাথে দেখবো বলে, এমন কি করা যায়? এটা ফ্যান ক্লাব হতে পারে বা নানাভাবে ইয়াং ট্যালেন্টেড কিছু পার্সনকে আপনারা ইনভাইট করবেন, ওরা যাবে। এটা হোক এখানে, হোক অন্য স্টেটে। আর একটা জিনিস জানতে চাচ্ছি, রাজভাইকে আমার অভিনন্দন পৌঁছে দেবেন। আর নিউ ইয়র্কে আপনাদের যে মার্কেটিংটা, এটি কি অন্য স্টেট থেকে বেটার না নিউ ইয়র্কের বাইরে আপনারা রেজাল্ট ভালো পাচ্ছেন? ধন্যবাদ। আমি আপনার শেষের উত্তরটা আগে দেই। প্রশ্নের উত্তরটা, নিউ ইয়র্ক তো হচ্ছে বাংলাদেশ ডায়াসপোরার সবচেয়ে বেশি জনগোষ্ঠী এখানেই থাকেন। তো অফকোর্স আপনাদের মত আমি এলএতে গেলেও আমি হয়তো 3-4 জন প্রেস এর মানুষ পাবো, তার বেশি নয়। এরকম 35-40 জন প্রেস অনেক বেটার হয়। এবং আমরা গত 2 সপ্তাহ ধরে নিউজ পেপারে অ্যাড দিচ্ছি, TVN20 মানে IBTV, TVN24 অনেক ইয়েতে যাচ্ছে। অফকোর্স নিউ ইয়র্কের প্রচারণা অনেক বেশি, কারণ এখানে আমি একমাত্র নিউ ইয়র্কেই দেবী 5 সপ্তাহ চলেছে, তুফান এবং সুরঙ্গ এরা 4-5 সপ্তাহ চলেছে। অন্যান্য শহরে ম্যাক্সিমাম 2 সপ্তাহ চলে, ডিপেন্ডিং অন দ্য ডায়াসপোরার ডিমান্ড। তো আর অন্যটা যেটা বললেন, হ্যাঁ আমরা চেষ্টা করি, যেরকম অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ইয়াং জেনারেশনরা লাইক করে। সো আমাদের একটা আছে, আমরা অনেক কলেজে, অনেক ইউনিভার্সিটিতে যেখানে বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওখানে কিন্তু অনেক সময় ইউনিভার্সিটিটা আমাদেরকে একটা সাব ডিস্ট্রিবিউশন ফি দেয়, ধরেন $400-500 whatever, ওটা স্কুলেরই বাজেট থাকে। আমরা নর্থ ক্যারোলাইনায় পার্ডু ইউনিভার্সিটি অনেকখানে দেখিয়েছি, যাতে ওরা মানে স্টুডেন্টদের কোনো ফি লাগে না, মানে ইটস ফ্রি ফর দ্যাম। হ্যাঁ, ডাক্তার মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা একবার করেছিলাম, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে, যেরকম UC বার্কলি আমরা যেখানে থাকি, ওখানেও আমরা ফ্রি শোজ করি, যাতে ইয়াং মানে আমাদের যেটা নতুন জেনারেশন, আপনি যেটা বললেন, ওদেরকে আকৃষ্ট করার জন্য। এবং একটু ভিন্ন ধরনের গল্প লাগে, একটু নতুন ধরনের গল্প, সেই পুরাতন আমলের গল্প হলে তো হবে না, সেজন্য কিছু শাকিব খানের ফিল্মগুলো অ্যাট্রাক্ট দেন। আমার মেয়েদেরকে নিয়েও আমি যাওয়ার চেষ্টা করি, আমি তাদেরকে এনকারেজ করি যে সবগুলো, ওরা তো বাংলা বোঝে কিছুখানি, এটা কিন্তু যেটা বুঝবে না সেটা সাবটাইটেল আছে। এবং আমি যেটা আরেকজন বলছিলেন যে অনেকেরই বিদেশি হাজব্যান্ড ওয়াইফ থাকেন, ওরা কিন্তু তাদেরকে নিয়ে আসেন আমাদের সিনেমা দেখার জন্য। তো এইভাবেই করে হাঁটাহাঁটি পা করতে করতেই কিন্তু আমাদের মানে আমরা সবার কাছে আগ্রহী, মানে সবাই অন্য ডায়াসপোরার মানুষকেও আগ্রহী করতে বলেন আমাদের। ধন্যবাদ। আমার নাম ফরিদা ইয়াসমিন, আমি প্রথম আলো থেকে এসেছি। ধন্যবাদ নওশাবা আপাকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো ইতিমধ্যেই আপনি বলেছেন যে আপনাদের এই রায়হান রফির এই ছবিটা ইন্ডিয়ার ছবির অনুকরণ বা নকল নয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, যেখানে সারা বিশ্ব আমরা ভারতীয় ছবির জ্বরে আক্রান্ত, ভারতীয় ছবি বলতেই আমরা হুমকি খেয়ে পড়ি, তো আমার প্রশ্নটা এখানেই যে রায়হান ছবির এই তাণ্ডবে কি এমন অসাধারণ বা স্বাতন্ত্র্য আছে যার জন্য আমরা সবাই
ছবি ঘরে হুমড়ি খেয়ে পড়ব এবং আমরা বাহবা দিব বা আমাদের ছেলে সন্তান আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখতে যাব এবং ভাববো যে না এটা ভারতীয় ছবি না, এটা একান্তই আমাদের বাংলাদেশের ছবি। আমি সেই স্বাতন্ত্র্যটুকু জানতে চাচ্ছি আপনার কাছে বিনীতভাবে। আমি কিন্তু সিনেমাটা দেখিনি, আমি আপনাদের সাথে আমাদের কাছে এটা স্ক্রিনার পাঠিয়েছিল আলফায়, বাট আমি আমার দর্শক আমার বন্ধু বান্ধব আমাদের প্রেস সবাইকে নিয়ে একসাথে দেখবো বলে আমি সিনেমাটা দেখিনি এখনো, মানে বাসায় টিভিতে। কিন্তু জিনিসটা হচ্ছে আপনারা কিন্তু মানে হল ভরা দর্শক দেখছেন বাংলাদেশে, সবাই বার হচ্ছে এবং বলছে চমৎকার, মানে এরকম কোন সিনেমা তারা আগে দেখেনি। রায়হান রাফি তার প্রত্যেকটা সিনেমায় কিন্তু কিছুটা একটা টুইস্ট থাকে এবং আমি সেজন্য রায়হান রাফিকে পার্সোনালি আমি ওকে ম্যাজিশিয়ান রাখি, কারণ আমার কাছে মনে হয় ওর কিছু একটা ম্যাজিক আছে যে জন্য ওর প্রত্যেকটা সিনেমায় একটা স্বাতন্ত্র্য বোধ রাখে। যেটা সুরঙ্গে হয়েছে সেটা কিন্তু তুফানে হয়নি, যেটা তাণ্ডবে হবে সেটা হয়তো আমরা কখনো দেখিনি। আপনার প্রশ্নে একটু যোগ করি, আমি রায়হান রাফিকে ঠিক এই প্রশ্নটাই করেছি। আজকে হয়তো লাইভে যোগাযোগ করার কথা ছিল বাট হয়নি। আমি রায়হান রাফির ওই উত্তরটাই বলি। আমি প্রশ্ন করেছিলাম যে মেসেজটা কি আপনার তোমার ফিল্মে, তো বলেছিল আপনি ছবিটা দেখলে তারপরে বুঝবেন। এটা আসলে বেসিক্যালি পলিটিক্স এবং ব্যুরোক্রেসির যে ফাইটটা হয় আমাদের, একটা চ্যানেল দখল এবং আরো অনেক কিছু টুইস্ট আছে। ছবিটা আমরা আসলে কেউই দেখিনি, কিন্তু রাফির যে বক্তব্য এটা সোশ্যাল আসপেক্টসে এখনকার রাজনৈতিক যে অস্থিরতা এবং ব্যুরোক্রেটরা যেভাবে রাজনীতিকে মানে আটকে ধরে ওই বিষয়টা তুলে ধরা হয়েছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল মেসেজ দেবে। আর আমি মনে করি এর আগেও রাফি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, আর এন্টারটেইনমেন্ট তো থাকবেই। আমি মনে হয় উত্তরটা পেয়েছেন। জি, আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল ইসলাম, আমি TVN24 আছি। আমার একটা পর্যবেক্ষণ এবং একটা প্রশ্ন। পর্যবেক্ষণটা হচ্ছে আসলে বায়োস্কোপ আসলে ভালো কাজ করছে, যাতে করে বাংলাদেশে যে কালচারটাও তারা বয়ে নিয়ে আসছে আমেরিকায়, কিছুটা হলো আমরা চেষ্টা মানে দেখতে পাচ্ছি। এটা খুব আশাপ্রদ, যার মাধ্যমে হয়তো আগামী প্রজন্ম এগিয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে আপনারা যে প্রচেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন, সেটা আপনার কতটা কিউমুলেটিভ হচ্ছে কিনা, মানে আপনাদের পূর্ববর্তী যে সিনেমাগুলো ছিল সেটা হচ্ছে আপনার ক্রমান্বয়ে কি আপনাদের মার্কেট বৃদ্ধি পাচ্ছে কিনা, আমরা যদি রেশিওটা বলি টাকার অঙ্কে কি পরিমাণ হচ্ছে, মানে আমরা কিভাবে ইন্ডিকেটর কি যে কিভাবে আসলে সিনেমাগুলো বাংলাদেশের সিনেমাগুলো আপনাদের মধ্যে প্রচার প্রসারণা হচ্ছে, জাস্ট ইন্ডিকেটর গুলো কি হবে কিভাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কতগুলো হলে এবং কতদিন ধরে চলবে, উত্তর আমেরিকাতে কতগুলো হলে আপনারা এই ছবিটাকে দিচ্ছেন, যেহেতু সামাজিক মাধ্যমে অনেক বেশ একটা হাইপ আছে, তো সেক্ষেত্রে আপনি কতদিন ধরে চলবে বা কথা হলে চলবে যদি একটু ইনফরমেশন দেন। ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি সবসময় সেই প্রডিউসার মহলকে সবসময় এই কথাটা বলি, বাংলাদেশে কিন্তু শুধু বাংলা ফিল্ম চলে, রাইট? তো আমাদের কিন্তু মানে এই ফিল্মটা যখন রিলিজ পেলো, আমাদের 2 ঈদে তো অনেক মেজর ফিল্ম রিলিজ পায়, এটাই হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে আমরা ঈদের সময় বন্ধু বান্ধব মিলে আত্মীয় মিলে সিনেমা দেখতে চাই, এটাই আমাদের কালচার। আমেরিকায় কিন্তু আমাদের একটা বিশাল প্রতিযোগিতা করতে হয়, তাই না? আমাদের প্রথম প্রতিযোগিতা হচ্ছে হলিউডের সব বিগ বাজেট মুভিজ, যেরকম বললাম টম ক্রুজের মিশন ইম্পসিবল এর মতো, তারপর বারবি, অপেনহাইমার যখন থেকে রিলিজ পেলো তখন থেকে ইন্ডিয়ানা জোন্স, অনেক রকমের। তারপরে এখন আছে ডিজনি, যে লিলো এন্ড স্টিচ কিন্তু যত হল নিয়ে ফেলেছে তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। এবং তারপরে হিন্দি আছে, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাডা, মারাঠি, গুজরাটি ফিল্মস, পাঞ্জাবি ফিল্মস, আজকাল আবার ফিলিপিনো ভাষায়, তাগালগ এবং অন্যান্য ভাষাও এবং ইরানি ভাষায়, উর্দু ভাষায় ফিল্মস রিলিজ পাচ্ছে। সো ভীষণ আমাদের হাতে, আমরা হয়তো 100টা হল চাই বা চাবো। আমি বলি আমরা আপনাকে মানে আমাদের সর্বোচ্চ হল আমরা পেয়েছিলাম পরাণ সিনেমা দেখানোর সময়, যেটা অলসো রায়হান রাফির আরেকটা উল্লেখযোগ্য ফিল্ম, বিশাল হিট ছিল বাংলাদেশে এবং এখানে। আমরা প্রায় আমেরিকা এবং নর্থ আমেরিকা কানাডা মিলিয়ে প্রায় 80 থেকে 90টা হলে দেখিয়েছিলাম এবং নিউ ইয়র্কে পরাণ চলেছিল 4 থেকে 5 সপ্তাহ। কিন্তু সে বছর অনেকগুলো বিগ বাজেট বলিউড হলিউড মুভিকে স্থগিত করা হয়েছিল, কারণ তখনও প্যান্ডেমিক অফিসিয়ালি ওভার না। 2023 সালের জুন মাস থেকে স্কুল শেষ হলো, এই যে বললাম বারবি, অপেনহাইমার, আগের মিশন ইম্পসিবল ডেড ড্রাগনের আগেরটা, এবং ইন্ডিয়ানা জোন্স এবং বিবিধ
এই ফ্র্যাঞ্চাইজ মুভিগুলো, তারপরে তো ক্যাপ্টেন আমেরিকা আর কার্টুন মুভিজ আছে যেগুলো সামার হলেই, মানে আমি আমাদের প্রডিউসারদেরকে বলি আপনারা প্লিজ সামারে মুভি রিলিজ দেন না। সামারে আমাদের হল পেতে সবচেয়ে বেশি বেগ পেতে হয় আমেরিকায়। জুন জুলাই অগস্ট আর দ্য ওয়ার্স্ট মান্থস। আপনারা যদি মানে সেটা এখন আমাদের ঈদ কখন পড়বে তার উপর ডিপেন্ড করে। এখন রোজার ঈদটা ইজ আ বেটার টাইম টু আস্ক ফর থিয়েটার্স। মানে আমরা আশা করছি নিউ ইয়র্কে আমরা, এগেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা আমার সাথে ফিল্মটা দেখতে আসেন ফ্রাইডেতে, হোপফুলি আপনারা ভালো রিভিউ দেবেন, মানে আপনাদের ভালো লাগবে ব্যাপারটা নিজে থেকে দিবেন। আচ্ছা রাজ ভাই একটা টেক্সট পাঠিয়েছেন, আমি এই অ্যানসারটাই আসলে ভাবির যে অ্যানসারটা ইয়ে করেছি, সাকসেসটা আসলে এখন শুধু টাকার অঙ্কে না। আমি একটু মানে যেহেতু রাজ ভাইয়ের সাথে আমি একদমই এবং ভাবির সাথে একদমই আমি খুব ক্লোজলি মিশে এবং এই বিজনেসটা সম্পর্কে আমি আসলে ওয়াকিবহাল। আমি আপনাদের জানা রাখি 50তম ছবি উপলক্ষে রিগেল কোম্পানির প্রেসিডেন্ট নিজে রাজ ভাইকে এবং বায়োস্কোপকে অভিনন্দন জানিয়েছে এবং তারা একসাথে পার্টনারশিপে কাজ করতে চায়। দেখেন 50তম মুভিতে এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি। রিগেল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশাল চেইন এবং বরবাদে যেমন এমসি এটা ফারজানা ট্রাই করেছে, এমসি তো বিগ চেইন আমেরিকা কানাডা সহ। সুতরাং এই সাকসেস গুলো কিন্তু এক দুই দিনে আসে না ভাই। তো 50তম মুভিতে যে রিগালের প্রেসিডেন্ট যে রাজ ভাইকে মেইল করেছেন এবং একসাথে বসতে চেয়েছেন এবং পরবর্তীতে হয়তো একটা বড় ধরনের পরিবর্তন আসবে, মানে তারা নিজেরা পার্টনারশিপ হলে একসাথে 500-600 থিয়েটারে আমরা একটা ছবি দেখাতে পারবো। তো এই সাকসেসটা অনেক বড়। আমরা উত্তরটা দিতে পারি। আমরা এই সপ্তাহে অলমোস্ট 20টা হলে রিলিজ দিয়েছি বিভিন্ন স্টেটে। আগামী 20 তারিখে রিগাল এবং সিনেমার্কের কাছ থেকে আমরা মানে 30-40 মতো হল চেয়েছি, কিন্তু যেটা বলছি কম্পিটিশনের কারণে আমরা আশা করছি আমরা আরো 20টা অ্যাড করতে পারবো। তারপরে কানাডা একটা নিয়ম আছে, ওখানে সার্টিফিকেশন লাগে, ওখানেও মানে আরো এরকম মানে 3rd উইকে 4th of July উইকে তো কোনো সিনেমা হল পাওয়া যাবে না, নট বাংলা সিনেমার জন্য। কারণ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি সবাইকে বলি আমি যখন আমেরিকায় পড়তে এসেছি 35 বছর আগে, আন্ডার গ্রাজুয়েট আমি করেছি আপস্টেট নিউ ইয়র্কে, সেটা আমি কিন্তু নিউ ইয়র্কেরই মানে আমি নিউ ইয়র্কেরই মেয়ে। মাই ফার্স্ট সিটি ওয়াজ নিউ ইয়র্ক সিটি কুইন্সে আমার ফুফাতো হয়ে থাকে, ওখানেই আমার নামা প্লেন থেকে, এবং তারপরে আমি রচেস্টারে পড়ি 4 বছর ইকোনমিক্স আর ফাইন্যান্সে। তো তখন কিন্তু আমেরিকায় কোনো হিন্দি ফিল্ম চলতো না, কোনো ইন্ডিয়ান ওর থিয়েটারও ছিল না। তো হাঁটি হাঁটি পাপা করে এখন কিন্তু কত দূর এসছে, বিকজ আমাদের পাশের দেশ ভারতের পপুলেশন অনেক বেশি, তারা সিনেমা, ওদের অনেক বড় চলচ্চিত্র জগৎ বলিউড এবং টলিউডও এখন ভীষণ ভাবে যোগ দিচ্ছে। আমরাও আশা রাখি যে বাংলা ফিল্ম ওভাবে চলবে। সো আমরা অ্যাটলিস্ট 4-5 সপ্তাহ আশা করি যে মানে জুলাইয়ের 11 বা 18 পর্যন্ত বিভিন্ন শহরে, হোপফুলি নিউ ইয়র্কে একটা নামাই চলবে, কিন্তু সেটা ডিপেন্ড করে দর্শকের উপরে। যত দর্শক যাবে কিউ গার্ডেন্স উইল কন্টিনিউ রিনিউইং, আমাদের হাতে রিনিউয়ালটা নেই। আরো কয়েকজন আছেন আমাদের অনেক জ্যেষ্ঠ সাংবাদিক আছেন, আপনারা কথা শুনবো। রাজ হামিদ আপনাদের প্রশ্ন শুনে উনি টেক্সটে একটু উত্তর পাঠিয়েছেন, সাইদ ভাইয়ের প্রশ্নের উত্তরটি। উনি বলেছেন যে বায়োস্কোপ ফিল্মস প্রতি বছর 5টা ইউনিভার্সিটির সাথে চুক্তি করে বিনামূল্যে বছরে 3 থেকে 4টি বাংলা সিনেমা দেখানো হয়। ইউনিভার্সিটিগুলোর নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, পার্ডু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্ট, ইউসি বার্কলে, ইউনিভার্সিটি অফ আরবানা ক্যাম্পেইন। সো এই 5টি ইউনিভার্সিটির সাথে চুক্তি করে মানে তরুণদেরকে বাংলা ফিল্ম দেখানো হয়। এটি আসলে নিশ্চয়ই একটি বড় খবর। আমরা ইব্রাহিম চৌধুরী এবং নাজমুল হাসান আপনারা একটু কমেন্ট করতে চেয়েছেন। প্রথমে একটু নাজমুল হাসানের কাছ থেকে, তারপরে ইব্রাহিম চৌধুরী আপনার কাছে আসবো। জি হ্যাঁ, আচ্ছা বাইকটা কি জি এটা বলে আমরা পেছনে আসছি, তাইবার কাছে আসতেছি এরপরে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ববি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপনাকে। সো আপনারা তো আসলে আমাদের সফর আমি জানি প্রথম অনেক বছর আগে শাবানা এবং ওয়াইস সাদিক আমাদেরকে নিয়ে বসেছিলেন সেই ডাউনটাউনের হাভেলি রেস্টুরেন্ট, আমার মনে আছে যে তারা সিনেমা করবে, কিন্তু তারা অনেক চেষ্টা করে মানে সিনেমা প্রদর্শন করবে, কিন্তু পারেন নাই বিকজ অফ আপনি যেটা বললেন যে অনেক ধরনের প্রতিকূলতা আছে। বাট এর মধ্যে আপনারা যে কাজটি করেছেন ইটস এ রেভলিউশন ফর বাংলা কালচার এন্ড বাংলা আমাদের যে সিনেমার যে ব্যাপারটি। বাট আমি জানতে চাই যে জিনিসটি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের যে আবহমান
যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে চালচিত্র, বাংলাদেশের যে আপনার প্রশাসনিক কার্যক্রম, রাজনীতি, সবকিছু আপনার চাপ পেলে আপনার সবকিছুর উপর। সো আপনি জানেন যে আপনারা এর আগে একটা সরকার ছিল, বর্তমানে একটা সরকার এসেছে, এবং এই সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র সবকিছুর উপর যখন যে ক্ষমতা আসে তার একটা প্রভাব পড়ে। এবং যারা এই মুক্ত চর্চা করতে চান, মুক্ত চিন্তার বিকাশ করতে চান, তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতার মুখে পড়েন। সো আমাদের যে বিগত যে আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে আপনাদের সিনেমার যে প্রদর্শনী, এই প্রদর্শনীতে কোনো চাপ বা কোনো প্রভাব আছে কিনা আমি জানতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ইনফ্যাক্ট আমরা শাকিব খানের এবং রায়হান রাফির এর আগের ফিল্মটা তুফান দেখাচ্ছিলাম গত বছর। আমি জানি অনেকগুলো শহরে, স্যান ডিয়েগোতে এবং ভার্জিনিয়াতে, মানে অগাস্ট মাসে আরো কয়েকটা শো স্কেডিউল ছিল, এবং আমরা কয়েকটা শো ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, কারণ মানুষের ওই মন মানসিকতা ছিল না। এবং মানে বাংলাদেশে যা হয় অবশ্যই আমাদের তো মানে এখানেও তো সেটা ইয়ে হয়, তাই না? এখন যেরকম আমরা এই দেশে লস অ্যাঞ্জেলেসে এই আইসের রেইডের বিরুদ্ধে প্রোটেস্ট দেখছি, সেটা শিকাগোতে ট্রান্সফার হয়েছে, ম্যানহাটনে ট্রান্সফার হয়েছে, শনিবার দিন নো কিংস ডে বলে প্রচার করা হচ্ছে, মানে প্রতিরোধ প্রতিবাদ অনেক কিছু হবে। তো আমরা যেরকম প্রায় মানে আমাদের গত বছর অগাস্ট 5 পরে আমরা অনেক মাস মানে স্তম্ভিত ছিলাম, কারণ আমরা এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং অনেক কিছু বোঝা ছিল না কি হবে না হবে। আমরা নভেম্বর মাসে একটাই ফিল্ম দেখেছি গত বছর, তারপরে এগেন শাকিব খানেরই আরেকটা ফিল্ম দরদ, কিন্তু তখনও মানুষ বোধহয় প্রস্তুত ছিল না মেন্টালি, বা দেশে ওটা অত ভালো প্রচার হয় মানে দেখেনি হয়তো মানুষ, এখানেও অত সাকসেসফুল হয়নি, কারণ মানুষের ওই যে মন মানসিকতা, একটা রেডিনেস, একটা এখন যেরকম একটা ঈদের সাথে উৎফুল্লতার একটা ব্যাপার আছে, সবাইকে একটু হই হই করে একটু মন ভালো করার জন্য, মানে মনে হচ্ছে দেশটা একটু হয়তো স্থিতিশীল হয়েছে। আশা করা যায় আমরা সবাই সেটার জন্য প্রার্থনা করতে পারি। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই, কারণ মানে ঝামেলা হচ্ছে কি, যখন প্রডিউসাররা অনেক বেশি ইনভেস্ট করেন, তারা আমাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি বড় মাপের টাকা চাচ্ছেন, কিন্তু আমরা ওটা করে মানে বুঝতে পারছি না যে আমরা ব্রেক ইভেন করতে পারবো কিনা। আমরা তো চাই মানে সবাই তো সাফল্য চায়। সো হ্যাঁ, ডেফিনেটলি একটা প্রতিবন্ধকতা আছে। আমরা আশা করবো যাতে দেশের যখন একটু স্থিতি হবে বা ইলেকশন হবে, তারপরে আবার আমরা আমাদের আগের মতো আমাদের সংস্কৃতির প্রচারে গান বাজনা, সিনেমা, নাটক সবকিছু নিয়ে আবার একটা নর্মাল স্থিতিতে আসতে পারবো। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে তারপর আমরা একটু কেক কাটবো। ইভেন্টুয়ালি আপনার কাছে আমরা দীর্ঘ করতে চাই না স্বামী, আমি শুধু বলি যে সংস্কৃতির বা চলচ্চিত্রের নিজস্ব একটা শক্তি আছে। এটাই এই সমসাময়িক যে রাজনীতি, সমাজের অস্থিরতা, এসবকে অতিক্রম করতে পারবো। আর আমি দ্রুত বলতে চাই যে আমার কমরেড রাজ হামিদ, বয়স তো বেশি হয় নাই আর শরীরটা ভিন্ন কথা বলতেছে, তো রাজ হামিদ স্বপ্নবাদ মানুষ, সারা জীবন আমরা স্বপ্নই দেখেছি সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে। এই স্বপ্নের অর্ধেক সফল হয় নাই। দেখা হইলে রাজ হামিদ এই প্রবাসীদের নিয়ে সিনেমা হবে, খোকন ভাই আপনার জীবন নিয়ে একটা সিনেমা হবে, আমার জীবন নিয়ে একটা সিনেমা হবে। এনিওয়ে আজকের এই আমাদের সবার পক্ষ থেকে আমরা রাজ হামিদের সুস্থতা কামনা করতেছি। আর দ্রুত আরেকটা বিষয় যে আমি নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সিতে কয়েকটা স্পট আপনারা এগুলো যদি আগে ঘোষণা দেন, যেমন আটলান্টিক সিটি, তারপরে আপনার পেটারসন, মিশিগান, এইসব জায়গায় যদি আপনারা মানে আগে থেকে নিউ ইয়র্কের সাথে ঘোষণা দেন, এই প্রচারটা ভালো হয়। বায়োস্কোপ ফিল্মসের পেজে গেলে দেখবেন 18টা শহরে একসাথে আমাদের যাচ্ছে, কিন্তু নিউ জার্সি তো আমরা রিগালে দেখাই, তো আমরা রিগালের কাছে 20 তারিখে হল পাবো, কারণ 13 তারিখে আমরা মানে রিগাল সিনেমার কাছে হল পাইনি। তো ধাপে ধাপে এগেন কম্পিটিশনের জন্য ফ্রম বিগ বাজেট হলিউড আর বলিউড ফিল্মস এর কাছ থেকে অনেক কম্পিটিশন এবং চাপের জন্য আমাদেরকে ধাপে ধাপে রিলিজ করতে হচ্ছে। বাট মিশিগানে কিন্তু 13 তারিখ থেকে 1 সপ্তাহব্যাপী চলবে ওয়ারেনে, এবং আমাদের বায়োস্কোপ ফিল্মস। আপনারা যদি সকলে আমাদের বায়োস্কোপ ফিল্মস পেজটা লাইক করেন, তাহলে আপনারা খবর পাবেন এবং ইউ ক্যান স্প্রেড দ্য নিউজ, আপনাদের নিউজ করতে পারবেন। BIOSKOPE নট SCOPE ফিল্মস, ওটা আমাদের বায়োস্কোপ ফিল্মসের পেজ, এবং 18টা শহরে রিলিজ পাচ্ছে।
আরো হয়তো 20টা শহর অ্যাড হবে। মিশিগান, নিউ জার্সি, ফিলাডেলফিয়া এটা আসছে, ওখানে মানে সব স্টেট বাই ওয়াইড লিস্ট দেওয়া আছে কোন শহরে রিলিজ হচ্ছে 13 তারিখ থেকে। হ্যাঁ, ওখানেই পাবেন। নাজমুল ভাই আর আল্লাহ আরেকটা আর দুটো প্রশ্ন দিয়ে আমরা শেষ করি যদি আপনাদের আর কিছু না। ধন্যবাদ। আসলে নাজমুল ভাই বায়োস্কোপের অ্যাডভাইজার বোর্ডের একজন সদস্য। প্লিজ নাজমুল ভাই ছাড়া আজকে দিনটা কিন্তু সম্ভব হলো না। আপনি সবসময় আমাদেরকে আপনাদের পাশে এমন করে আছেন। আমি রাজভাইকে অনেক বছর আগে দেখতাম যে একজন মানুষ কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে জ্যাকসনে আসতো, বিভিন্ন জায়গায় আসতো, তো অনেকে আমাকে প্রশ্ন করতো এই লোকটা কি করে। আমাকে একজন প্রিমিয়ামে জিজ্ঞেস করলো, আমি বলি উনি মুভি দেখায়। তো উনি মুভি দেখায়, তো আমেরিকা কি কেউ মুভি দেখে আমাকে প্রশ্ন করতো। আমি বলতাম তো দেখতেছে তো, না হলে উনি এত মাসের পর মাস এখানে আসলে কাঁধে একটা ব্যাগ নিয়ে, লম্বা ব্যাগ, হাঁটতে খুব অল্প, আস্তে আস্তে হাঁটে, উনি ঘুরতেছে, হি ইজ ওয়ার্কিং। তো আমি এই কথাটা বললাম ওনার টিনাসিটির জন্য, যে উনি যে একটা মানে এত ফিজিক্যাল ইয়ে থাকা সত্ত্বেও টিনাসিটি, ওনার যে বাংলা মুভির প্রতি যে আগ্রহ এবং কথা বললে সেটা আমি দেখি। কিন্তু আরেকটা কথা তাহের একটু আগে বললো, যেটা সেটা হচ্ছে আসলে নিউজটা হচ্ছে ওয়াহিদ সাদিক এবং শাবানা সাদিক কিন্তু চেষ্টা করছিল এবং আমি ওনাদেরকে হেল্পও করছিলাম। আপনারা অনেকেই জানেন জ্যাকসনের একটা থিয়েটার ছিল, ইগল থিয়েটার। ইগল থিয়েটার মালিকের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, আমি তার টেনেন্ট ছিলাম। তো ইগল থিয়েটারে কিন্তু ওয়াহিদ সাদিক এবং শাবানার মুভিটা দেখানো হয়েছিল। দুইটার পরে ওর দর্শক তেমন কেউ আসেনি, আর ওয়াহিদ সাদিক ভাই পরে আগ্রহটা হারিয়ে ফেলেন আর দেখেনি। উনি যদি এখন নিউ জার্সি থাকে, মাঝে মাঝে আমার সাথে দেখা হয়, উনি কিন্তু খুব আশাবাদী বাংলা ছবি নিউ ইয়র্কে, আমেরিকাতে চলবে, উনি যদিও পারেন নাই। কিন্তু যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হলো আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে বায়োস্কোপ ফিলিংসের 50টি ছবি দেখানোর ধন্যবাদ, আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনি কোন ক্যাটাগরিতে ছবিগুলো বাছাই করেন? আপনারা একটু আগে জানলাম যে ইয়ং জেনারেশনের জন্য আগ্রহ, আমরা যারা অনেকদিন ধরে এই দেশে আছি তাদের একটা ব্যাপার, কোন ক্যাটাগরিতে ছবিগুলো বাছাই করেন, নাকি ডিরেক্টর বেসড, যে না অভিনেতা বেসড, এই জিনিসগুলো একটা জানার ব্যাপার। কারণ আপনি কিছুক্ষণ আগে বললেন যে এমন কিছু ছবিও আপনারা দেখেছেন যেগুলি ব্যবসায়িক সফল হয়নি। ক্যারেক্টারটা কোন কোন বিষয়টা আপনাদের কাছে আগ্রহ? আর সেকেন্ড যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে থিয়েটার বাড়ানো, থিয়েটারটা নেই কমে যাচ্ছে। জ্যাকসনের একটা থিয়েটার ছিল, কিউ গার্ডেন মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেছে। আপনাদের একটা স্বপ্ন ছিল যেটা যেটা আমাকে রাজভাই বলছিল যে একটা থিয়েটার করবেন, প্রতিষ্ঠা করবেন, ওইটা কতটুকু অগ্রসর হলো? ওইটা আমরা এখনো ইনভেস্টর্স খুঁজে যাচ্ছি যাতে আমরা নিউ ইয়র্কে একটা মানে এটা তো মানে 50টা ফিল্ম রাজ আর আমার নিজেদের মানে যা আর্থিক ইয়ে আছে, ইনকাম বা যাই আছে, ওটা দিয়ে সম্ভব হয়েছে ফর দ্য লাস্ট 8 ইয়ার্স। কিন্তু সিনেমা হল কেনা আমাদের পক্ষে একা সম্ভব না, সেজন্য আমরা কিছু দেশি বিদেশি ইনভেস্টার্স খুঁজছি যারা হয়তো নিউ ইয়র্কের মানে রিয়েল এস্টেট বা অফিস পাড়া সিনেমা হল এরকম অন করতে চান, এবং এটা নিয়ে কথাবার্তা চলছে। এই আশাটা, এই স্বপ্নটা আমাদের এখন আছে। রাজ আর আমি, রাজ আপনারা সবাই জানেন রাজ খুবই স্বপ্নবাজ মানুষ, কারণ এটা ইজ অ্যান আপহিল ব্যাটল আমাদের জন্য। এটা আমাদের একটা ড্রিম। আমরা সেই ভুবন মাঝি, যেটা একটা স্বাধীনতার ফিল্ম ছিল ফখরুল আরফিন খানের, সেটা এপ্রিলের 2017 সালে দেখিয়েছিলাম আমরা। তারপরে ডুব, ঢাকা অ্যাটাক, তারপরে স্বপ্নজাল, মানে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা মুভি চুজ করি। কিছুটা হলো ডিরেক্টর, কিছুটা হলো তার গল্পের মান, কিছুটা হলো অ্যাক্টর অ্যাক্ট্রেস কে, এবং বিভিন্ন জনরা। লেটলি কিছুটা হয়তো অ্যাকশন অ্যাডভেঞ্চার হচ্ছে, কিন্তু আপনি যদি পড়ান দেখেন এটা খুবই একটা লাভ ট্রায়াঙ্গল। হ্যাঁ, এটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ছিল না, এবং এটা খানিকটা সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু রায়হান রাফি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাগেন টুইস্ট এন্ড টার্ন করে করেছিলেন। ফাগুন হাওয়ায় 1952 ভাষা আন্দোলন সম্পর্কে। স্ফুলিঙ্গ আমরা একই ডিরেক্টর তকির আহমেদে দেখেছিলাম, যেটা একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গান লেখে বাংলাদেশের জন্য। সো অনেক কিছুই কিন্তু আমাদের হিস্ট্রিটাকে গল্পটা বলছে। হৃদি হকের 1971 সেই সব দিন, সেটা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। রায়হান রাফির দামাল, আমরা অনেকেই জানতাম না যে 1971-এ বাংলা মানে মুক্তিযোদ্ধা একটা ফুটবল লিগ ছিল, যারা টাকা খেলা খেলে টাকা রেজ করতো মুক্তিযোদ্ধাদের জন্য। এবং আরো অনেক ফিল্ম যেগুলো মানে সামাজিক গল্প ছিল, বিভিন্ন রকমের গল্প ছিল। সো ইটস আ কম্বিনেশন অফ অল অফ দিস। মানে আমি 50টার মধ্যে আই গেস
তুফান would be the biggest. তুফান মানে রায়হান রাফির বেশিরভাগ ফিল্মই তুফান, সুরঙ্গ, পরাণ, actually তুফান, পরাণ, সুরঙ্গ, hopefully Dandov will cross. Ryan Rafi is the magic touch, but he's the Midas touch, so he's a জাদুকর. আর দেবীও ছিল, দেবী একসময় যেটা বলছেন কোন ক্রাইটেরিয়া, এটা একটু আমি বলি। যেমন হ্যাঁ, মানে যেমন আমাদের ঢাকার সাংবাদিক বা ক্রিটিক কোন ছবিতে ক্রিটিক্যালি খুব ক্লেম থাকে, যেমন ইউরোপে একজন ডিস্ট্রিবিউটর ভাবি কয়েকদিন আগে আলাপ হচ্ছিল, উনি বেসিক্যালি যেমন তাণ্ডব খুবই ব্লকবাস্টার হবে এবং সবাই জানে এই ধরনের ছবিগুলোই সে তুলতেছিল। তো রাজভাই নিজে বলছিল আপনি তো শুধুমাত্র যেই সব ছবি খুব চলে ওগুলোই তুলতে চান, বাকি ছবিগুলো আর্ট হাউস ঘরানার আপনি আগ্রহ নয়, সুতরাং আপনাকে ছবি দেওয়া যাবে না। দেখেন ছবির প্রতি কতটা অনুরাগ থাকলে এটা সম্ভব হয়। পরে কিন্তু ওনাকে দিল না, আর একটা ছেলেকে এসে ব্যবস্থা করলো যে ছবি যেটা আর্ট হাউস ঘরানার যেটা হয়তো কম চলবে কিন্তু সেটাও আপনার তুলতে হবে, নাহলে ছবি বাঁচবে না। সো আমার মনে হয় বায়োস্কোপের মোটোটা এটাই। থ্যাংক ইউ। আমাদের এই মটোটা হচ্ছে মানে আমরা এখন মানে ফিল্মস ফর দ্য সোল ফিল্ম, হ্যাঁ না এক্স্যাক্টলি, আমরা বাংলাদেশি চলচ্চিত্রকে আমাদের সংস্কৃতিকে মানে উত্তোলন করতে চাই, সবার কাছে পরিচিত করতে চাই, এবং মানে সেটা হয়তো খানিকটা এবং মানে 50টার মধ্যে যদি জাস্ট 10% বা 15% লাভ করে থাকে, ওটাই হচ্ছে। মোস্ট অফ দ্যাম আমি ব্রেক ইভেন, কিছুতে আমরা লস হয়েছে, কিন্তু বিকজ এটা আমাদের একটা মিশন, এটা আমাদের একটা ড্রিম, সেজন্য আমরা চালিয়ে যাচ্ছি, যতদিন পারি চালিয়ে যাব। কিন্তু এই জন্য ভালো গল্প লাগবে, নতুন ডিরেক্টর লাগবে। আমাদের আরেকটা ড্রিম আছে, আমরা কোনো এক সময় বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল করবো নিউ ইয়র্কে এবং হোপফুলি এলএতে, সান ফ্রান্সিসকোতে, যাতে কিছু নতুন ফিল্ম মেকার যারা প্রথমবারের মতো, যেরকম নোনা জলের কাব্য একেবারে প্রথম ফিল্ম মেকার ছিল, তারও ফিল্মটা আমরা তুলেছিলাম। প্যান্ডেমিকের কারণে খুব বেশি প্রদর্শনী হয়নি, কিন্তু এরকম আমাদের অনেক ড্রিম আছে। হ্যাঁ, আমরা শেষের দিকে একদম, তারপরও আপনারা যদি আর কেউ কিছু যুক্ত করতে চান, এটিভি ইউএসএ বাপ্পি আমার মনে হয় কিছু একটা যুক্ত মাইক্রোফোনটা নিয়ে। আমি প্রশ্ন করার জন্য দাঁড়াইনি, আমি মূলত শুভেচ্ছা জানানোর জন্য যে এই যে আপনাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আর যারা হচ্ছে মুভি ভিডিও আমরা যারা আছি, আমরা অপেক্ষায় থাকি এমন আয়োজন। আমি নিজে এখন ভাবছি আমার পরিবারের সদস্যদের নিয়ে দেখবো, নিশ্চয়ই। সুতরাং এই আয়োজন অব্যাহত থাকুক, আপনাদের শুভকামনা। আপনাকে ধন্যবাদ। ফরিদ ভাই কিছু বলবেন? ফরিদ ভাই, আমাদের পাশে থাকলে বাংলা চলচ্চিত্র কাশেম মোহাম্মদ, ওই লেভেলে যাবে। কাশেম ভাই আপনি কিছু, আর লাভলু ভাই। ওকে, তাহলে কে এসে গেছে, আমাদের একটু সবাইকেই বলবো, আর বিশেষ করে যারা জ্যেষ্ঠ সাংবাদিক আছেন যদি একটু সামনে আসেন, নাজবুল ভাই এবং লাভলু ভাই, সাগর ভাই, আপনারা যদি একটু সামনে আসেন। ইব্রাহিম ভাই একটু আসবেন এইদিকে, একটু সবাইকে নিয়েই। আর রাজ হামিদ ভাই দেখছেন এবং একটু পরপর টেক্সট পাঠিয়ে আপনাদের প্রশ্নের সাথে যুক্ত হচ্ছেন, তিনি মিস করছেন আজকের এই সময়টি। একটু আসবেন আপনারা, আপনার থেকে একটু কেকটা কাটবেন। শারমিনা সিরাজ আপনি আসুন এই সাইডটায়, আসুন। আচ্ছা নাজমুল ভাই, আমাদের একজন প্রকাশক আছেন বাংলাদেশ থেকে আসা, হুমায়ুন কবির ঢালি, অন্য প্রকাশনীর। আমি অনুরোধ করবো আপনি একটু যুক্ত হবেন, ওই দিকটা দিয়ে আপনি যদি যুক্ত হন। ইব্রাহিম ভাই আসেন। কাশেম মোহাম্মদ আসেন, সাদা কালোর নির্বাহী সম্পাদক আসেন। ভাই আপনি আসেন, আপনি এদিকে। আমাদের একজন জ্যেষ্ঠ সাংবাদিক আছেন। আমরা একটু যদি আমরা একটু কেক কাটিয়ে, হচ্ছে বায়োস্কোপ ফিল্মসের 50টি ছবি প্রদর্শন উপলক্ষে এই কেকটি কাটা হচ্ছে এবং আপনারা সবাই এই সুন্দর মুহূর্তের সঙ্গী হচ্ছেন এবং এটি আসলেই নিশ্চয়ই একটা অসাধারণ মুহূর্ত। করতে পারছি দেখে আমরা খুবই আনন্দিত। আপনারা আমাদের
পাশে থাকলে বাংলাদেশি সবাই আমাদের পাশে থাকলে কিন্তু আমাদের সার্থকতা। কারণ বাংলাদেশিরা যেরকম যত বেশি সিনেমা দেখবে তত বেশি ফিল্ম মানে আমাদের বাংলাদেশি ফিল্ম আর্ন করবে, ওই বৈদেশিক মুদ্রাটা আমরা দেশে পাঠাবো যাতে প্রডিউসার ডিরেক্টররা ভালো ভালো গল্পের ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারে। তো আপনারা আসবেন এবং আপনারা এই কথাগুলো আপনাদের মাধ্যমে মানে পত্রিকা, নিউজ পেপার, নিউজ সংগঠন, টিভি, রেডিও সবকিছুর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন সারা দেশে। আমরা আশা করছি এটা নেক্সট 3-4 সপ্তাহ 1-1.5 মাস চলবে বিভিন্ন দেশে, বিভিন্ন শহর, মানে দেশের বিভিন্ন শহরে এবং কানাডার। এবং এই আরেকটা ভালো খবর হচ্ছে আমরা এবছর ইটালি, সুইডেন, ডেনমার্ক ও বায়োস্কোপ ফিল্মস এই মুভিটা প্রচারণা করছে। আমরা গত বছর তুফান মিডল ইস্টে দেখিয়েছিলাম ইন পার্টিসিপেশন উইথ SBF, তো আমরা মিডল ইস্টেও দেখিয়েছিলাম, এবার আমরা ইউরোপে পদার্পণ করছি। সো আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন বায়োস্কোপ যাতে সেই 75 এবং 100তম ফিল্ম আপনাদেরকে উপহার দিতে পারে। শহীদুল ভাই, ফরিদ ভাই আপনারা একটু সামনে আসেন। শহীদুল ভাই, ফরিদ ভাই আপনারা একটু সামনে আসেন। আসেন আসেন, একটু সামনে আসেন। শহীদুল ভাই আসেন। আচ্ছা, নাজুর ভাই কিন্তু পিছনেই থাকলেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু ডিনারের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শেষ করব এবং এই অনুষ্ঠান এখন অনানুষ্ঠানিক ভাবে এই পর্বটি চলবে এবং এরপরে সবাই আমরা একসাথে ডিনার করবো। যেটি বলছিলেন যে 13ই